ইউক্লিড ছিলেন গ্রিক গণিতজ্ঞ। তার কর্মকাল আনুমানিক 300 BC অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ 300 BCতে তার কর্মজীবনের আমরা সন্ধান পাই। তিনি জ্যামিতিক বিষয়ক একটা বই রচনা করেছিলেন, সেই বইটির নাম হচ্ছে এলিমেন্টস। জ্যামিতিক কাজে তার অবদানের জন্য তাকে ফাদার অফ জিওমেট্রি বলা হয়। তিনি যে সকল ধারণাগুলো দিয়েছিলেন তার অধিকাংশ জ্যামিতিক নকশা মাইক্রো ইকোনমিক সাবজেক্টে ব্যবহার হয়ে থাকে। সুতরাং আজকে আমরা ইউক্লিডের সেই ধারণার পরিপ্রেক্ষিতে মাইক্রো ইকোনমিক সাবজেক্ট থেকে বক্ররেখার ঢাল ও তার বিভিন্ন আকৃতি বা দ্য স্লোপ অফ এ কার্ভ অ্যান্ড ইটস ডিফারেন্ট শেপ সম্পর্কে জানব। ইন্সপায়ারিং মাইন্ড চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এসো আমরা একে একে আজকে বক্ররেখার ঢাল এবং তার বিভিন্ন আকৃতি সম্পর্কে জেনে নিই। বক্ররেখা বা কার্ভ এর সংজ্ঞা কি হতে পারে? এখানে দেখতে পাচ্ছ y = fx অপেক্ষকে যদি x এবং y একটি নির্দিষ্ট পরিমাণগত সম্পর্কে যুক্ত থাকে এবং x এর পরিবর্তনের সঙ্গে y এর পরিবর্তনের হার যদি সবসময় সমান না হয়, তাহলে x এবং y এর সম্পর্কটি রেখাচিত্রে প্রকাশ করলে বক্ররেখা হয়। বক্ররেখার ক্ষেত্রে x এবং y এর পরিবর্তন সমান হারে হয় না বলে বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল বিভিন্ন হয়। সরলরেখার মতো কোনো বক্ররেখার উপর দুটি বিন্দু নিয়ে যদি ওই দুটি বিন্দুর মধ্যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স নির্ধারণ করা হয়, তাহলে সেটি হবে বক্ররেখার ওই অংশের গড় ঢাল। সুতরাং বক্ররেখা সম্পর্কে আমরা জানতে পারলাম, ওর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা জানতে পারলাম যে বক্ররেখার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিন্দুতে ঢাল বিভিন্ন রকমের হয়। এখন আমরা রেখাচিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব বক্ররেখার ঢাল বা দ্য স্লোপ অফ এ কার্ভ সম্পর্কে। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এবি একটি বক্ররেখা। এবি বক্ররেখার উপর পি এবং কিউ দুটি বিন্দু নেওয়া হলো। এখানে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে সরে যাওয়ার ফলে এক্সের মান পরিবর্তিত হয়েছে mn পরিমাণ বা পিএস পরিমাণ এবং ওয়ের মান পরিবর্তিত হয়েছে কিউএস পরিমাণ। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে ডেল্টা এক্স = পিএস এবং ডেল্টা ওয়াই = কিউএস। অর্থাৎ এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স = কিউএস বাই পিএস হলো পিকিউ সরলরেখার ঢাল। এটিকে এবি বক্ররেখার ঢাল হিসাবেও গ্রহণ করা যায় না, কারণ বাস্তবে এটি পি বিন্দুরও ঢাল নয়, আবার কিউ বিন্দুরও ঢাল নয়। এই কিউএস বা পিএসকে এবি বক্ররেখার পিকিউ অংশের গড় ঢাল হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। এই ত্রুটি দূর করার উপায় হলো পি এবং কিউ বিন্দু দুটি খুব কাছাকাছি রাখা। পি এবং কিউ বিন্দুকে কাছাকাছি রাখার জন্য পি বিন্দুকে স্থির রেখে কিউ বিন্দুকে পি বিন্দুর দিকে নামিয়ে আনতে থাকলে ডেল্টা এক্সের মান কমবে। এভাবে যখন ডেল্টা এক্স খুবই ছোট হয়ে যাবে, প্রায় শূন্যের কাছাকাছি, তখন বলা হয় ডেল্টা এক্স শূন্যের দিকে যায়, অর্থাৎ ডেল্টা এক্স টেন্ডস টু 0। অবশেষে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সের এমন একটি মান পাওয়া যায় যাকে সীমা বা লিমিট বলে। এটিকেই ডিওয়াই বাই ডিএক্স বলা হয়। সুতরাং বক্ররেখার ঢাল হলো লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স = ডিওয়াই বাই ডিএক্স। জ্যামিতিকভাবে বলা যায় ডিওয়াই বাই ডিএক্স হলো বক্ররেখার উপর নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত স্পর্শকের ঢাল। সুতরাং দেখা যাচ্ছে বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল ওই বিন্দুর অঙ্কিত স্পর্শকের ঢালের সমান। স্পর্শকটি একটি সরলরেখা হবে, এই সরলরেখার যা ঢাল হবে স্পর্শবিন্দুতে বক্ররেখার ঢালও তাই হবে। অর্থাৎ এবি বক্ররেখার পি বিন্দুতে ঢাল = পি আর স্পর্শকের ঢাল = tan থিটা। সুতরাং এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বক্ররেখার উপর কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকটি অনুভূমিক অক্ষের সঙ্গে যে কোণ সৃষ্টি করে সেই কোণের ট্যানজেন্ট বা ট্যান হবে সেই বিন্দুতে ওই বক্ররেখার ঢাল।
এখন আমরা বিভিন্ন আকৃতির বক্ররেখার ঢাল সম্পর্কে বা ডিফারেন্ট টাইপস অফ স্লোপ অফ এ কার্ভ সম্পর্কে আমরা একে একে জেনে নেব। মূলত 4 রকমের বক্ররেখার ঢালের আকৃতি আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে ঊর্ধ্বমুখী বক্ররেখা, 2 নিম্নমুখী বক্ররেখা, 3 বক্ররেখার একটি অংশ ঊর্ধ্বমুখী এবং একটি অংশ নিম্নমুখী, আর 4 নম্বর উত্তল বা কনভেক্স এবং অবতল বা কনকেভ বক্ররেখা। ঊর্ধ্বমুখী বক্ররেখাও আবার 2 রকমের হতে পারে, অনুভূমিক অক্ষের দিকে উত্তল বক্ররেখা, অনুভূমিক অক্ষের দিকে অবতল বক্ররেখা। নিম্নমুখী বক্ররেখাও 2 রকম হতে পারে, কেন্দ্রবিন্দুর দিকে উত্তল বক্ররেখা এবং কেন্দ্রবিন্দুর দিকে অবতল বক্ররেখা। এখন আমরা চিত্রাকারে এই যে বক্ররেখার বিভিন্ন রকম শেপ বা আকৃতি সম্পর্কে একে একে জেনে নেব। আমরা এর মধ্যে জেনেছি বক্ররেখার ওপর কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকটি অনুভূমিক অক্ষের সঙ্গে যে কোণ সৃষ্টি করে সেই কোণের ট্যানজেন্ট হবে সেই বিন্দুতেই বক্ররেখার ঢাল। সুতরাং স্পর্শকের সঙ্গে ঢালের একটি সম্পর্ক আছে। ঊর্ধ্বমুখী বক্ররেখা, এখানে রেখাচিত্রে দেখতে পাচ্ছি এবি হলো ঊর্ধ্বমুখী বক্ররেখা। চিত্র থেকে দেখা যাচ্ছে এবি বক্ররেখার উপর পি বিন্দুতে ঢাল পিসি স্পর্শকের ঢালের সমান, আবার ওই রেখার উপর পি বিন্দুর ডান দিকে কিউ বিন্দুতে ঢাল কিউডি স্পর্শকের ঢালের সমান। চিত্র থেকে দেখা যাচ্ছে পিসি স্পর্শক অপেক্ষায় কিউডি স্পর্শকের ঢাল বেশি, অর্থাৎ পি বিন্দু থেকে কিউ বিন্দুতে বক্ররেখাটির ঢাল বাড়ছে। সেই জন্য এবি বক্ররেখাটি অনুভূমিক অক্ষের দিকে উত্তল বক্ররেখা। এবার আমরা ঊর্ধ্বমুখী বক্ররেখার যে দ্বিতীয় শ্রেণীবিভাগটি আছে অনুভূমিক অক্ষের দিকে অবতল বক্ররেখা, সেই সম্পর্কে জানব। চিত্রে দেখতে পাচ্ছি এবি বক্ররেখাটি ঊর্ধ্বমুখী। চিত্র থেকে দেখা যাচ্ছে এবি বক্ররেখার উপর পি বিন্দুতে ঢাল পিসি স্পর্শকের ঢালের সমান, আবার ওই রেখার উপর পি বিন্দুর ডান দিকে কিউ বিন্দুতে ঢাল কিউডি স্পর্শকের ঢালের সমান। চিত্র থেকে দেখা যাচ্ছে পিসি স্পর্শক অপেক্ষায় কিউডি স্পর্শকের ঢাল কম, অর্থাৎ পি বিন্দুর থেকে কিউ বিন্দুতে বক্ররেখাটির ঢাল কমছে। সেই জন্য এবি বক্ররেখাটি অনুভূমিক অক্ষের দিকে অবতল বক্ররেখা। সুতরাং বোঝা গেল ঊর্ধ্বমুখী বক্ররেখা অনুভূমিক অক্ষের দিকে উত্তল হতে পারে এবং অবতল হতে পারে। পরের শ্রেণীবিভাগ, রেখাচিত্রে দেখতে পাচ্ছি এবি বক্ররেখাটি নিম্নমুখী। এই রেখার উপর সকল বিন্দুতেই ঢাল কিন্তু ঋণাত্মক। চিত্র থেকে দেখা যাচ্ছে পি বিন্দুর ঢাল কিউ বিন্দুর ঢাল অপেক্ষায় কম, অর্থাৎ পি বিন্দু থেকে কিউ বিন্দুতে বক্ররেখাটির ঢাল বাড়ছে। সেই জন্য এবি বক্ররেখাটি কেন্দ্রবিন্দুর দিকে উত্তল। সুতরাং বোঝা গেল যে নিম্নমুখী যে বক্ররেখা সেটি কেন্দ্রবিন্দুর দিকে উত্তল বক্ররেখা হতে পারে। এটি হচ্ছে নিম্নমুখী বক্ররেখার প্রথম শ্রেণীবিভাগ। আমরা পরবর্তী যে শ্রেণীবিভাগ আছে ঢালের যে প্রকৃতি আছে সেটা আমরা দেখে নেব এখন। নিম্নমুখী বক্ররেখা কেন্দ্রবিন্দুর দিকে অবতল বক্ররেখা। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, রেখাচিত্র দেখতে পাচ্ছি। এখানে এবি বক্ররেখাটি কিন্তু নিম্নমুখী, কাজেই এই রেখার উপর সকল বিন্দুতেই ঢাল কিন্তু ঋণাত্মক। চিত্র থেকে দেখা যাচ্ছে পি বিন্দুর ঢাল কিউ বিন্দুর ঢাল অপেক্ষায় বেশি, অর্থাৎ পি বিন্দু থেকে কিউ বিন্দুতে বক্ররেখাটির ঢাল কমছে। সেই জন্য এবি বক্ররেখাটি কেন্দ্রবিন্দুর দিকে অবতল বক্ররেখা। অর্থাৎ নিম্নমুখী বক্ররেখা 2 রকমের হতে পারে, একটা হচ্ছে কেন্দ্রবিন্দুর দিকে উত্তল বক্ররেখা এবং কেন্দ্রবিন্দুর দিকে অবতল বক্ররেখা। পরবর্তী শ্রেণীবিভাগ 3 নম্বর, বক্ররেখার একটি অংশ ঊর্ধ্বমুখী এবং একটি অংশ নিম্নমুখী। উত্তল ও অবতল রেখার একটি বিশেষ দিক এখানে উল্লেখ করা হলো। বিষয়টি হলো একই বক্ররেখার একটি অংশ উত্তল এবং একটি অংশ অবতল হতে পারে। এই ধরনের বক্ররেখার ক্ষেত্রে উত্তল এবং অবতল অংশের সীমারেখা থাকে, যাকে বাঁক বদলের বিন্দু বলা হয়। এখানে দেখতে পাচ্ছ এখানে বাঁক বদলের বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন আলাদা করে চিহ্নিত করা আছে।
যদি বক্ররেখাটি প্রথমের দিকে উত্তল এবং তারপর অবতল হয় তাহলে বাঁক বদলের বিন্দুতে বক্ররেখাটির ঢাল সবথেকে বেশি হবে। চিত্রে বাঁদিকে যে রেখাটি আছে সেখানে দেখতে পাচ্ছি ওএ বক্ররেখাটির ওবি অংশ উত্তল এবং এবি অংশ অবতল। এখানে বি বিন্দুটি হলো বাঁক বদলের বিন্দু, এই বিন্দুতে বক্ররেখাটির ঢাল সবথেকে বেশি। ডান দিকে যে চিত্র সেখানে দেখতে পাচ্ছি যে ওসি বক্ররেখাটি ওডি অংশ অবতল এবং ডিসি অংশ উত্তল। এখানে ডি বিন্দুটি হলো বাঁক বদলের বিন্দু, এই বিন্দুতে বক্ররেখাটির ঢাল সবথেকে বেশি। এরপর আমরা পরবর্তী যে শ্রেণীবিভাগ 4 নম্বর উত্তল ও অবতল বক্ররেখা, এখানে চিত্র যে ফুটে উঠেছে সেখানে দেখতে পাচ্ছ যে উত্তল বক্ররেখার দুটি ভাগ এখানে দেওয়া হয়েছে এবং ডান দিকে অবতল বক্ররেখার দুটি ভাগ এখানে দেওয়া হয়েছে। বাঁদিকের চিত্র দুটি উত্তল বক্ররেখা লক্ষ্য করো। কোনো বক্ররেখা যদি এমন হয় যে ওই বক্ররেখার উপর বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় ততই বক্ররেখার ঢাল বাড়তে থাকে, তখন ওই বক্ররেখাকে অনুভূমিক অক্ষের দিকে অথবা কেন্দ্রবিন্দুর দিকে উত্তল বক্ররেখা বলা হবে। বাঁদিকের চিত্র দুটি লক্ষ্য করলে বুঝতে পারবে। এখন ডান দিকে লক্ষ্য করো অবতল বক্ররেখা। কোনো বক্ররেখা যদি এমন হয় যে ওই বক্ররেখার উপর বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় ততই বক্ররেখার ঢাল কমতে থাকে, তখন ওই বক্ররেখাকে অনুভূমিক অক্ষের দিকে অথবা কেন্দ্রবিন্দুর দিকে অবতল বক্ররেখা বলা যেতে পারে। এখানেই ভিডিওটি সমাপ্ত হলো। আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। পরবর্তীকালে মাইক্রো ইকোনমিক্স সাবজেক্টের উপর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।